মহান স্বাধীনতা দিবস সামনে রেখে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। অতীতে অনেক স্বাধীনতা বিরোধীর হাতে পদক তুলে দিয়ে সম্মাননার অবমাননা করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী। এমন এমন লোকদের এই স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, তাদেরকেও পুরস্কার দিয়ে এই পুরস্কারকে কলঙ্কিত করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের সময় পেছানোর প্রস্তাব বিএনপির। সময় বাড়ানোর সুযোগ নেই, জবাব সিইসির। মিন্টু ও আব্দুল সালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত সরকার। পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও দুজনের নাম। 6 বোনের একমাত্র ভাই ইয়াদুলকে হারিয়ে মাগুরায় স্বজনদের মাতম। দ্বিতীয় দিনের মতো রাজধানীতে রাজুকের উচ্ছেদ অভিযান। স্কুল, আবাসিক, হোটেল, ক্লিনিক সহ অবৈধ জায়গায় গড়ে ওঠা 11টি প্রতিষ্ঠান সিলগালা। এবং কাল সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। পরিসংখ্যানে ধনীদের চেয়ে এগিয়ে ক্লার্কের দল। বাংলাদেশের দর্শকদের সমর্থন অজিদের দিকে। ফেয়ার প্লে যদি হয় তাহলে অস্ট্রেলিয়াই জিতবে। ভারত বাংলাদেশের সাথে চিটিং করেছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই শুরু হবে বাঙালি জাতির গৌরব আর অহংকারের মহান স্বাধীনতা দিবস। জাতীয় এই দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতার জন্য পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সৌন্দর্য বর্ধন সহ সব প্রস্তুতি শেষ হয়েছে এরই মধ্যে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কাল সকাল পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে সাধারণ মানুষের প্রবেশ। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ৪৪তম বারের মতো উদযাপিত হবে বাংলাদেশের জাতীয় দিবস। অপেক্ষা আর কয়েক প্রহরের। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙতে যারা জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেননি, এতটুকু ছিনিয়ে এনেছেন লাল সবুজের মানচিত্র, সেই সব শহীদদের সম্মান জানাবে পুরো জাতি। সারা দেশ মেতে উঠবে স্বাধীনতার উৎসবে। আর এর কেন্দ্রবিন্দু হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে শেষ হয়েছে জাতীয় দিবসে জাতীয় বীরদের সম্মান জানানোর প্রস্তুতি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা হয়েছে। গত 2 সপ্তাহ ধরে শতাধিক পরিচ্ছন্ন কর্মী এই কাজের সাথে অক্লান্ত পরিশ্রম করেছে। স্মৃতিসৌধ থেকে গাবতলী ব্রিজ এ পর্যন্ত রাস্তার 2 পাশে উচ্চ ভবন, রাস্তা এবং এখানে সন্দেহজনক জায়গাগুলো আমরা নিরাপত্তা পরিকল্পনার আওতায় নিয়েছি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক বেসামরিক কর্মকর্তা, বিদেশি কূটনীতিক সহ শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের সাধারণ মানুষ। সুশৃঙ্খলভাবে সকল আয়োজন শেষ করতে তাই নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো এলাকা। শাহ আলী জয়, সময় সংবাদ। এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। মহানগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, স্থাপনা, অফিস আদালতে করা হয়েছে আলোকসজ্জা। বিভিন্ন রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে নগরের গুরুত্বপূর্ণ সড়ক। ঢাকা অভিজাত হোটেলগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি ও কলাভবনে করা হয়েছে নয়নাভিরাম আলোকসজ্জা। বিভিন্ন রং ও বর্ণের এসব আলোকসজ্জা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। আর নগরীর আলোকসজ্জা দেখতে সন্ধ্যার পর অনেকে ভিড় করেন এসব এলাকায়। ৭১-এর 25 মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীদের ওপর নির্মম গণহত্যা চালায়। সেদিনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে বের হয়েছে আলোর মিছিল। সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। লিমন,
সৌমিত্র, যেমনটি বলছিলেন, আজ সেই ভয়াল কালো রাত্রি, যে রাত্রে আসলে 1971 সালের এই রাতেই অপারেশন সার্চলাইট নামে যে এক অভিযান চালিয়েছিল পাক হানাদার বাহিনী, এবং এর পরিণতিতে প্রাণ দিতে হয়েছে বাংলার লাখো মানুষের। এবং তারা শুধু এই অপারেশন সার্চলাইটের এই রাতে তারা বিভিন্ন দেশের বিভিন্ন নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে তারা তাদের এই সশস্ত্র অভিযান চালিয়েছিলেন, এবং সেই অভিযানে যারা শহীদ হয়েছিলেন তাদের আজ তার জাতি তাদের আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। এবং এরই অংশ হিসাবে আজ এই জগন্নাথ হলে এই অপারেশন সার্চলাইটের একটি বড় অংশ জুড়ে ছিল এই জগন্নাথ হল, এবং এই জগন্নাথ হলের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, বিশেষ করে জগন্নাথ হল, এখানে ছাত্র শিক্ষকদের উপরে যে পুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ ছাত্রদের উপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছিল, সেই হামলায় যারা শহীদ হয়েছেন জাতি, এবং শুধু যে এই মূলত জগন্নাথ হলের আয়োজনে এই প্রোগ্রামটি চললেও কিন্তু এখানে কিন্তু সর্বস্তরের মানুষ এসে অংশ নিয়েছেন। এবং এই দেখতেই পাচ্ছেন যে এখানে যে জগন্নাথ হলে যে স্মৃতিসৌধটি রয়েছে, সেই স্মৃতিসৌধটিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তারা 11টা থেকে শুরু করেছে, 11টা থেকে এই যে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলন করেছেন। এবং পুরো হল জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে আলোকবর্তিকা জ্বালানো হয়েছে, মশাল জ্বালানো হয়েছে। মশালের মাধ্যমে তারা আসলে সেই দিনের শোককে আসলে তারা চেষ্টা করছেন শক্তিতে পরিণত করতে, তাদের এই আত্মত্যাগের, তাদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতার সার্থকতাকে নিজেদের জাতীয় জীবনে যেন তারা সেই স্বাধীনতার সার্থকতা অর্জন করতে পারে, সেই সাফল্যের দীপ্ত অঙ্গীকারবদ্ধ তারা। এবং আমরা পাশাপাশি দেখছি, আমরা এখানে জগন্নাথ হলের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশাত্মবোধক গান, লোকজ গান, দেশাত্মবোধক কবিতা, আবৃত্তি সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে। এবং তারা এছাড়া সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসে এই প্রদীপ প্রজ্বলনে অংশ নিচ্ছে। তারা এই প্রদীপ প্রজ্বলন করে সেই সব শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে। তো আপাতত এখনকার মতো এই ছিল আমার কাছে এই জগন্নাথ হল থেকে সর্বশেষ। সৌমিত্র। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে 25 মার্চ কাল রাতে শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালিত হচ্ছে, সেখান থেকে জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, অতীতে তাদের অনেককে স্বাধীনতা পদক দিয়ে জাতীয় সর্বোচ্চ পুরস্কারকে কলঙ্কিত করা হয়েছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, ক্ষমতা ভোগ করা নয়, জনগণের প্রতি দায়িত্বশীল থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবছর 7 জন বিশিষ্ট ব্যক্তিকে জাতীয় সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক দেয়া হলো। ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা পদক তুলে দেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী, শহীদ মামুন মাহমুদ, শাহ এএমএস কিবরিয়াকে এবছর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। এছাড়া সাহিত্যে ডক্টর আনিসুজ্জামান, সংস্কৃতিতে নায়ক রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণে ডক্টর মোহাম্মদ হোসেন মণ্ডল এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রয়াত সন্তোষ গুপ্তকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। পদকপ্রাপ্তদের পক্ষে অধ্যাপক আনিসুজ্জামান এক প্রতিক্রিয়ায় বলেন, প্রত্যেকের জীবনেই এটি শ্রেষ্ঠ সম্মান। যারা চলে গেছেন তারা সম্পূর্ণ গৌরব নিয়ে চলে গেছেন। আপনারা প্রার্থনা করবেন আমরা যারা আছি তারা যেন জীবনের বাকি দিনগুলো এই পুরস্কারের মর্যাদা রক্ষা করে চলতে পারি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, অতীতে স্বাধীনতা বিরোধীদের এই পুরস্কার দিয়ে জাতীয় পুরস্কার কলঙ্কিত করা হয়েছে। এই পুরস্কার কোনো একটা সময় ছিল যখন এমন লোকদের এই স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসই করত না, বরং হানাদার বাহিনীর দোসর হিসেবেই এদেশের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিন্তু তাদেরকেও পুরস্কার দিয়ে এই পুরস্কারকে কলঙ্কিত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু দল ও মুষ্টিমেয় কিছু লোকের জন্য বাংলাদেশ হেয় হবে, এটা গ্রহণযোগ্য নয়। আমরা স্বাধীনতা এনেছি, আমরা চাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে, আমরা চাই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে,
বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই তো আমাদের লক্ষ্য। ধ্বংস নয়, আমরা উন্নতি চাই। আমরা জঙ্গিবাদী কর্মতৎপরতা চাই না, আমরা শান্তি চাই। বাংলাদেশের মানুষ শান্তি চায়, একটা বাংলাদেশ হবে বিশ্বের শান্তিপূর্ণ একটি দেশ। জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে একটি মহল দেশের অগ্রযাত্রা ব্যাহত করছে উল্লেখ করে শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতাও চান। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল দীর্ঘ ২.৫ দশকেও তা বাস্তবে রূপ নেয়নি মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দুঃশাসনের কারণে ভোটাধিকার সহ প্রায় সব সাংবিধানিক ও মৌলিক অধিকার হারিয়েছে দেশবাসী। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত ওই বাণীতে বেগম জিয়া আরও বলেন, সংকট নিরসনে সমঝোতার বদলে জবরদস্তির মাধ্যমে অপশাসনকে আরও দীর্ঘায়িত করার চেষ্টা চালাচ্ছে সরকার। তাই সার্বিক মুক্তির লক্ষ্যে আন্দোলন অব্যাহত রয়েছে। বাণীতে বীর শহীদদের অবদানের বিষয়টি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন বেগম খালেদা জিয়া। সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সুযোগ নেই। বিএনপি সমর্থক শত নাগরিক কমিটির এ সংক্রান্ত দাবির পরিপ্রেক্ষিতে একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বিকেলে বিএনপি সমর্থক প্রতিনিধি দলটি সিইসির সঙ্গে দেখা করে ওই দাবি জানায়। বিএনপি নীতি নির্ধারক পর্যায়ের কয়েকজন প্রতিনিধি দলে থাকলেও দলটির সমর্থিত প্রার্থীরা ৩ সিটি নির্বাচনে অংশ নেবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি তাদের কাছ থেকে। রামিম হাসানের রিপোর্ট। সকাল থেকেই গুঞ্জন ওঠে অধ্যাপক এমাজউদ্দিনের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল আসবে নির্বাচন কমিশনে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিনিধি দলটিকে বিকেল 3:30টায় প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাতের সময় দিয়েছেন। বিকেল 3:15টায় অধ্যাপক এমাজউদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন সহ 6 সদস্যের প্রতিনিধি দল দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। ধারণা করা হচ্ছিল দলটি সাক্ষাৎ শেষে বের হলে বিএনপি এ নির্বাচনে প্রার্থী সমর্থন দেবে কিনা তা জানা যাবে। কিন্তু এমাজউদ্দিন জানান, তারা বিএনপির প্রতিনিধিত্ব করতে আসেননি। শতনাগরিক কমিটির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা বাড়ানো সহ এ নির্বাচন সুষ্ঠু করতে 6 দফা দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। দাখিলের জন্য 2/3 এই অর্থাৎ টাইমটা বড় ব্যাপার না, ওইদিকে আমাদের দৃষ্টি নেই, ছিল না। আমাদের দৃষ্টিটা ছিল যে বর্তমানে বহু ভোটার আছেন যারা ঘুরে বেড়াচ্ছেন বা আত্মগোপন করে আছেন। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী 3 দিন সরকারি ছুটিতেও প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে। সময় বাড়ানোর প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। আমি এক্সপ্লেন করেছি যে যদিও এর মধ্যে ছুটি রয়েছে, আজ বলছিলেন যে আজকের থেকে ছুটি হয়ে যাবে, আমরা বলেছি আমাদের অফিস কিন্তু শুক্র শনিবার খোলা থাকছে এবং ব্যাংক, আমরা বাংলাদেশ ব্যাংকে লিখেছি, ব্যাংক অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে শুক্র শনিবারে ব্যাংকও খোলা থাকবে। কাজেই 2 দিন তো এখানে পাওয়া গেল, তো এটাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এই প্রতিনিধি দলের কমিশনে আসা এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের অংশগ্রহণের সবুজ সংকেত কিনা এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারও জানান, তারা আজ বিএনপির পক্ষ থেকে আসেননি। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপি নেতা আব্দুল সালাম এবং ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের প্রতিনিধিরা। এছাড়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির পক্ষেও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তার প্রতিনিধি। যদিও সিটি কর্পোরেশন নির্বাচন একটি নির্দলীয় নির্বাচন, তারপরও নির্বাচন করতে ইচ্ছুক এমন সকল প্রার্থী কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থনে এই নির্বাচনে অংশ নিচ্ছেন। যদিও গত কয়েকদিন ধরে বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে খুব একটা দেখা যায়নি, কিন্তু বুধবারের চিত্র ছিল একেবারেই ভিন্ন। বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা আব্দুল সালামের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। এছাড়া ঢাকা উত্তরে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার 2 ছেলে। বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল সালামের পক্ষে এটা সংগ্রহ করেছি। আজকে আমরা আব্দুল আওয়াল মিন্টুর জন্য আসছি এখানে। যদি ইলেকশনটা হয় এবং যদি আমরা ইলেকশনে যোগ দিই, তাহলে তো আমরা ডেফিনেটলি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোর্সমেন্ট এবং দোয়া নিয়েই তো করব। এদিকে সাবেক আওয়ামী লীগ সাংসদ গোলাম মাওলা রনি এবং বিএনপি সমর্থিত কারাবন্দী শিক্ষক সেলিম ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন থানার বিএনপি নেতাকর্মীদেরও কাউন্সিলর পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে দেখা গেছে।
এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী এখলাস উদ্দিন মোল্লা সহ 6 জনকে এবং দক্ষিণে 18 জন কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধি সকল প্রার্থীকে অবশ্যই মেনে চলতে হবে। আচরণবিধির ব্যাপারে আমরা কোনো ধরনের ছাড় দেব না। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেব না। মাগুরার মঘিরঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ শ্রমিক ইয়াদুলকেও বাঁচানো গেল না। ঘটনার 5 দিন পর সকাল 9:30টায় ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 6 বোনের এক ভাই ইয়াদুলকে হারিয়ে দিশেহারা পরিবার, উপার্জনেরও নেই কেউ। এদিকে হামলার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা বলছে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। শরীফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। পরিবারের 7 ভাই বোনের মধ্যে একমাত্র ছেলে ইয়াদুল। বাবা আগেই মারা যাওয়ায় সংসারের হাল ধরে থাকা একমাত্র অবলম্বনকে হারিয়ে শোকে হতবিহ্বল বৃদ্ধা মা আর বোনেরা, আর স্বামীকে হারিয়ে পাগল প্রায় তার স্ত্রী। স্বজনরা জানান, বেঁচে থাকার তাগিদে হরতাল অবরোধের সংখ্যা মাথায় নিয়েই পথে নেমেছিলেন ট্রাক হেল্পার ইয়াদুল, কিন্তু দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় কেড়ে নিল তাদের সব স্বপ্ন। আমার ঘর দরজা কিছু নেই, ওই যে আমার কালি পিঠে পড়ে রয়েছে, আমার কালি পিঠে পড়ে রয়েছে, আমার মনে বেরোলে আমি সাবাস বাড়ি পথে পথে বেড়াচ্ছি। কালি গাড়ি আসতেছে আর অমনি বোম মারিছে আর আধা ঘন্টা পরে আমার ভাই পুড়িছে কালি রে। কত কথা বলে কি তোমরা ফিরাই দিবে? আমার ভাইয়ের মতো এরকম কত ভাই শেষ হয়ে যাবে, এ সমস্ত বন্ধ করেন আপনারা, আমরা শান্তি মতো বসবাস করতে চাই। মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই এই হামলা সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। যারা জড়িত এই ধরনের নাশকতাকারী যারা, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। গত 21 মার্চ মাগুরার মগিরঢালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় এর আগে প্রাণ হারিয়েছেন আরো 3 শ্রমিক। এছাড়া দগ্ধ আরো 4 শ্রমিক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 90% পুড়ে যাওয়ায় ইয়াদুল মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। ইনহেলেশন বার্ন ছিল, এই বার্নটা 90% মানে তার সিভিয়ার বার্ন। এই রোগী আসলে এমনি নর্মালি স্পটে অনেক সময় মারা যায়, তবু আমাদের এখানে আসা তাড়াতাড়ি তারা আসছে এবং আমাদের ট্রিটমেন্টের অগ্রগতির কারণে আসলে আমরা কিছুদিন সে বেঁচে ছিল। বাকি যারা আছে তারা সবাই আশঙ্কাজনক অবস্থা। সংসারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অন্ধকারে নামা পরিবারটি সরকারের কাছে চাইছেন আর্থিক সহ সার্বিক সহায়তা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে 18 মার্চ চাঁদপুরে পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক হেল্পার খোরশেদ দুপুরে ঢাকা মেডিকেলে মারা গেছেন। রাত 11টার সময় আরো থাকছে। কাজ শুরু প্রায় 16 বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত স্বাধীনতা জাদুঘরের উদ্বোধন হচ্ছে কাল। বিশ্বকাপ ক্রিকেটের খবর। কাল মাঠে গড়াবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে স্বাগতিক ও অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার। দুদলই দারুণ ফর্মে থাকায় জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। আগামীকাল সিডনিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9:30টায়। গ্রুপ পর্যায়ে সব ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করে ভারত। তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় ছিল প্রশ্নবিদ্ধ। যদিও সেসব পেছনে ফেলে সিডনিতে ইতিহাস রচনা করতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর সিডনির উইকেট স্পিন সহায়ক হওয়ায় অশ্বিন ও জাদেজাকে নিয়ে একাদশ সাজাতে পারে টিম ইন্ডিয়া। ফলে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ধোনির দল। অন্যদিকে আসরে একমাত্র নিউজিল্যান্ডের কাছেই হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া, কিন্তু সব বিভাগে দারুণ ফর্মে আছে মাইকেল ক্লার্কের দল। এছাড়া খেলাটা সিডনিতে হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে থাকবে স্বাগতিকরা, কেননা ঐতিহাসিক এই মাঠে ভারতের বিপক্ষে গেল 35 বছরে কেবল একটি ওয়ানডেতে হেরেছে অজিরা। আর এই পর্যন্ত 6 বার সেমিফাইনালে খেলে প্রতিবারই জয় পাওয়ার রেকর্ডও বাড়তি আত্মবিশ্বাস যোগাবে অস্ট্রেলিয়াকে। আর উইকেট দেখে শেষ মুহূর্তে একাদশে আসতে পারে পরিবর্তন স্বাগতিকদের। মহান স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের মাটির নিচে স্থাপিত স্বাধীনতা জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে কাল। বিকেলে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামানুর সংবাদ সম্মেলনে একথা জানান। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা চেতনা পৌঁছে দিতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফাহমিদা শম্পা রিপোর্ট। মাটির নিচে বর্ণিল আলোকসজ্জার মাঝে জ্বলজ্বল করছে স্বাধীনতার গৌরবোজ্জ্বল বিজয়ের ইতিহাস। কাজ শুরুর প্রায় 16 বছর পর 26শে মার্চ সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে স্বাধীনতা জাদুঘর।
নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা পৌঁছে দিতে এ জাদুঘরে থাকছে মুক্তিযুদ্ধ আর গণহত্যার ইতিহাস, থাকছে নান্দনিক সাউন্ড আর লাইট শো। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনের জন্য জাদুঘরের পাশেই রয়েছে অডিটোরিয়াম। উপরে হলো উল্লাস এবং নিচে হলো ইতিহাস। তো আপনি উল্লাসের জায়গাটাতে হচ্ছে স্তম্ভের যে ইয়েটা, সেটা হচ্ছে আলো দিয়ে তৈরি করা, এবং আপনি যখন নিচে আসছেন, নিচে আসলে যে ইতিহাস, সেই ইতিহাসের পুরো বর্ণনাটা আপনি এখানে পাবেন। এবং এটা বিভিন্নভাবে আমরা ছবির মাধ্যমে ক্রোনোলজিক্যালি এই ইতিহাসটাকে বর্ণনা করার চেষ্টা করেছি। জাদুঘর ঘুরে দেখার সময় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে একটি সাংস্কৃতিক বলয় তৈরির পরিকল্পনার কথা জানালেন সংস্কৃতি মন্ত্রী। আমরা চাই যে এখানে বাংলাদেশের মানুষ আসুক, স্বাধীনতার স্তম্ভ দেখুক, জাদুঘরে আসুক, পুরো মাঠের যে সোহরাওয়ার্দী উদ্যান, যে সেখানকার অনুভূতির সঙ্গে তাদের অনুভব মিশে যাক, নিরাপত্তা, এর নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি, সেগুলো আমরা ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করছি এবং সেগুলো আগামীতে বাস্তবায়িত হবে। এর আগে মন্ত্রী শিখা চিরন্তনের সামনে খোলা চত্বরে মুক্তিযুদ্ধ ও গণহত্যা নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন। ফাহমিদা শম্পা, সময় সংবাদ, ঢাকা। লিবিয়ায় ইসলামী জঙ্গি সংগঠন আইএসের কাছ থেকে 2 বাংলাদেশের মুক্তির খবরে স্বস্তি ফিরেছে পরিবারে। পাশাপাশি তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনারও দাবি জানান তারা। গতকাল মোবাইল ফোনে নোয়াখালীর আনোয়ার হোসেনের মুক্তির খবর জানতে পারেন স্বজনরা। বর্তমানে তিনি লিবিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তারা। 2010 সালে চাকরি নিয়ে প্রথম লিবিয়া যান বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। গত 6 মার্চ আনোয়ার হোসেন অপহৃত হন বলে খবর পায় তার পরিবার। এদিকে গত রাত 12:30টার দিকে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস থেকে জামালপুরের হেলাল উদ্দিনের মুক্তির খবর জানানো হয়। বর্তমানে লিবিয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলেও তার পরিবারকে নিশ্চিত করে দূতাবাস। হেলাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের বাসিন্দা। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান স্বজনরা। দ্বিতীয় দিনের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। অভিযানে 11টি প্রতিষ্ঠান সিলগালা, গুলশান লেকের 2টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও লেক ভরাটের দায়ে একজনকে আটক করা হয়। বেলা 11টার দিকে গুলশান 1 নম্বরের 20 নম্বর সড়কের অনুমোদনহীন একটি গ্যারেজ সিলগালার মাধ্যমে শুরু হয় অভিযান। আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার দায়ে পরবর্তীতে আরও 2টি গ্যারেজ, একটি ইংরেজি মাধ্যম স্কুল, 2টি বহুতল বিশিষ্ট আবাসিক হোটেল ও একটি ডেন্টাল ক্লিনিক সহ 11টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এদিকে গুলশান লেক ভরাট ও স্থাপনা নির্মাণের দায়ে জলাধার আইনে একজনকে আটক এবং 2টি টিনের ঘর উচ্ছেদ করে আদালত। উনিশশো সালে যারা মুক্তির লড়াইয়ে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে বড় একটি অংশ ছিল কিশোর মুক্তিযোদ্ধা। এমনই মুক্তিযোদ্ধা ছিলেন টাঙ্গাইলের ইব্রাহিম মিয়া, শাহান আলী ও ফজলুল হক। মুক্তির রণাঙ্গনে বড়দের সঙ্গে কাঁধ মিলিয়ে অংশ নেওয়া কিশোররা এখন বয়োজ্যেষ্ঠ। তাদের স্মৃতিতে এখনো জলজলে 71। কাদির তালুকদারের তথ্য ও রাশাদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে দেয়া বঙ্গবন্ধুর এ ভাষণ রেডিওতে শুনেছিলেন টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের ছেলে ইব্রাহিম মিয়া ও শাহান আলী। বঙ্গবন্ধুর সে ভাষণের পর উদ্বুদ্ধ হন তারা। 26 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী দেশে হত্যাযজ্ঞ শুরু করলে 2 বন্ধু পালিয়ে ভারতে চলে যান প্রশিক্ষণ নিতে। আমার বাপের ট্রাঙ্কের থেকে টাকা চুরি করে নিয়ে ইব্রাহিমের সাথে সরাসরি যমুনাতে নদী থেকে একবারে ভারতে 28 দিন ট্রেনিং করার পরে আমরা আসি। প্রথম ট্রেনিং করে আসি আমরা পুরাকাশি আমাকে মানে হাতের পত্র গোলাবারি সবকিছু পুরাকাশি আসার পর দিয়ে দেয়। পুরাকাশি আসার পরে 2 দিন পর ভাইরাঙ্গা যুদ্ধে অংশগ্রহণ করি আমরা। তবে স্বাধীনতার 44 বছর পরেও সব যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ তারা। এই দেশে আলবদর রাজাকারের বিচার হতেই হবে, হতেই হবে। এটি আমাদের দৃঢ় সংকল্প এবং সরকারের কাছে এটি আমাদের প্রত্যাশা। ফাঁসি আদেশ আসতেছে কিন্তু তাদের কার্যকরী করা হচ্ছে না কেন, তার সবসময় আমরা প্রতিবাদ, আমার ব্যক্তিগতভাবে তার প্রতিবাদ জানাই। টাঙ্গাইলের আরেক কিশোর মুক্তিযোদ্ধা হুমায়ুন মিয়া। হানাদারের আক্রোশে দেশ যখন লণ্ডভণ্ড তখন বাবার অনুমতি নিয়েই ভারতে প্রশিক্ষণ নিতে যান তিনি। ট্রেনিং নেওয়ার পরেই আমরা
প্রথমে আমরা মহেন্দ্রনগর 11 সেক্টরে আসি। 11 সেক্টরে আসার পরে ওখানে আমাদের কর্নেল তাহের ছিল, তখন মেজর তাহের, উনি আমাদেরকে জায়গায় জায়গায় অপারেশন পাঠায়। দেশকে শত্রুমুক্ত করতে মাত্র 16 বছর বয়সে মুক্তির রণাঙ্গনে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন ইছাপাশা গ্রামের ফজলুল হকও। বারডাঙ্গা যুদ্ধ হইলো, আমাদের সন্ধ্যায় পাঠাইলো। সন্ধ্যায় আমরা গেলাম, শেরপুর থেকে 3টা গাড়ি আসে, মিলিটারি গাড়ি। ওই 3টা গাড়ি যেমন বোমা ফাইতে রাখছিল রাস্তায়, 3টা গাড়ি ধ্বংস হয়ে গেল। জীবনের শেষ ভাগে এসে এসব মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি 71-এর সকল ঘাতকদের বিচার কার্যকর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ করার। সময় সংবাদ, টাঙ্গাইল। জার্মানির বিধ্বস্ত বিমানের রেকর্ডার উদ্ধার করা হয়েছে বলে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম আরটি। ফরাসি পুলিশ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে আল্পস পর্বতমালায় বিমানের যাত্রীদের মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এরই মধ্যে স্পেন থেকে জার্মানিগামী ওই বিমানের 150 আরোহীর কেউই জীবিত নেই বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি থেকে কোনো ধরনের বিপদ সংকেত পাঠানো হয়নি বলে নিশ্চিত করেছে ফ্রান্সের এয়ার ট্রাফিক কন্ট্রোল। এ সময় আবহাওয়া স্বাভাবিক ছিল বলে জানিয়েছে তারা। ইতিমধ্যে আল্পস পর্বতে বিমানের ধ্বংসাবশেষ ও আরোহীদের খোঁজে অভিযান শুরু করেছে ফ্রান্স ও স্পেনের সরকারি সূত্র জানায়, 16 স্কুল শিক্ষার্থী সহ বিমানের 150 জন আরোহীর মধ্যে 67 জন জার্মান, 45 জন স্প্যানিয়ার্ড। বিমান দুর্ঘটনার খবর শুনে বার্সেলোনা ও ডুসেলডর্ফ বিমানবন্দরে জড়ো হচ্ছেন আরোহীদের আত্মীয় স্বজনেরা। মর্মান্তিক এই ঘটনার পর পুরো ইউরোপ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার 144 যাত্রী ও 6 ক্রু সহ স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফে ফেরার পথে ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিধ্বস্ত হয় জার্মানির এয়ারলাইন্স জার্মান উইংসের ফ্লাইট 4U9525। আবারও বিশ্বকাপ ক্রিকেটের খবর। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল অস্ট্রেলিয়া ভারত ম্যাচে বাংলাদেশের সমর্থকদের মাঝে একটু ভিন্ন আগ্রহ লক্ষ্য করা গেছে। দেশের বেশিরভাগ ক্রিকেট ভক্ত ধোনির ভারতকে নয়, সমর্থন করবেন মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়াকে। তাদের বিশ্বাস, শেষ হাসিটা হাসবে স্বাগতিক অস্ট্রেলিয়াই। ইতিহাসে একটা স্মরণীয় হয়ে থাকবে, ওরা চুরি করে জিতেছে। তো আমি চাবো যে কালকে ইন্ডিয়া জিতুক এবং ইন্ডিয়া কাপটা নিয়ে যাক, যেন তাদের ইতিহাসে একটা কালো দাগ হয়ে থাকুক। ভারত বাংলাদেশে চিটিং করেছে। আমি মনে করছি যদি ফেয়ার প্লে হয়, ফেয়ার প্লে যদি হয়, তাহলে অস্ট্রেলিয়াই জিতবে। স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া আমার মনে হচ্ছে দুর্দান্ত ফেভারিট, কারণ আমরা কালকে একটা ম্যাক্সওয়েল শো দেখার অপেক্ষা করছি। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা হলো, তারপর থেকে ওকে অফকোর্স ওই দলকে সাপোর্ট করবো না। আমি ইন্ডিয়াকে সাপোর্ট করছি না, কিছুদিন আগে আমরা ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ খেলেছি, ম্যাচে যাই হোক রেজাল্ট আমাদের পক্ষে আসেনি। ওরা আমাদের সাথে যেরকম একটা বাজে বিহেভ করছে, তো অবশ্যই আমরা ইন্ডিয়াকে না বলবো, সেজন্য অস্ট্রেলিয়া আমাদের ফেভারিট। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান স্বাধীনতা দিবস সামনে রেখে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। অতীতে স্বাধীনতা বিরোধীদের হাতে পদক তুলে দিয়ে সম্মাননার অবমাননা করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী। 7 বিশিষ্ট ব্যক্তিত্বকে দেয়া হলো স্বাধীনতা পদক। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের সময় পেছানোর প্রস্তাব বিএনপির। সময় বাড়ানোর সুযোগ নেই, জবাব সিইসির। মিন্টু ও আব্দুস সালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত সরকার। এবং কাল সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। পরিসংখ্যানে ধোনিদের চেয়ে এগিয়ে ক্লার্কের দল। বাংলাদেশের দর্শকদের সমর্থন অজিদের দিকে। ফেয়ার প্লে যদি হয়, তাহলে অস্ট্রেলিয়াই জিতবে। ভারত বাংলাদেশে চিটিং করেছে। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।